বলল, তুমি তো সারাদিন বাসায় ছিলে না অনু, মাত্র তো বাসায় ফিরলে। তোমায় ফোন করা হয়েছিল, ধরো নাই। আর ভাইয়া তো অফিসে, বলতে হয়তো ভুলে গেছে। পরক্ষণে অনুর মনে পড়ে গেল আজ সে ক্লিনিকে গিয়েছিল প্রেগন্যান্সি চেক আপ করাতে, তারপর সেখান থেকে মায়ের বাড়ি গিয়েছিল। আজ সেখানে থাকতে চেয়েছিল, কিন্তু হুট করে বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছে তাকে আনার জন্য। ড্রাইভার কাকাও বলেছিল বাড়িতে নাকি অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান অনু জানতো না। অনুর ভাবনার সুতো ছিঁড়ে সদর দরজার কলিং বেল বাজতে শুরু করলো। তাদের বাসায় কাজের মেয়ে মিলি গিয়ে দরজাটা খুলে দিল। অনু চোখ তুলে তাকাতেই থমকে গেল। দরজার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা সুদর্শন ছেলে, গায়ে কালো ফিটেড ফর্মাল শার্ট, হাতে দামি ঘড়ি, চুল সামান্য এলোমেলো স্টাইলে আঁচড়ানো, মুখে হালকা দাড়ি। সেই দাড়ির আড়ালেও ঠোঁটের কোনায় ঝুলে থাকা সংযত জানালার মতো শান্ত একটা হাসি, যে হাসি দেখে মানুষ অজান্তেই নিজের মুখে হাসি এনে ফেলে। অভ্র ঘরে ঢুকতেই অহি লজ্জায় আর অস্বস্তিতে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। এত বছর পর সে তার প্রিয় মানুষের সামনে কিভাবে দাঁড়াবে? কথাগুলো ভেবে লজ্জায় আড়ষ্ট হয়ে এলো তার সমস্ত সত্তা। অনু একবার অহির যাওয়ার দিকে চেয়ে থাকলো, তো একবার অভ্রের দিকে তাকালো। অভ্র অহির যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি হাসলো, তারপর অনুর সামনে এসে দাঁড়ালো। মুখে স্মিত হাসি নিয়ে অনুকে সালাম করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই কোথায়? কাউকে দেখছি না যে। সবাই আসছে, আপনি বসুন প্লিজ, আমি অহি আপুকে ডেকে দিচ্ছি। আর আপনি একা কেন? আঙ্কেল আন্টি কই? আসছে সবাই, কিছু কেনাকাটা করছে, তাই একটু লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি অহি আপুকে ডেকে আনছি। অনু নিজের অজান্তে পেটের উপর হাত রেখে দাঁড়িয়েছিল। বাড়ির কাজের লোককে ডেকে অভ্রের জন্য নাস্তার ব্যবস্থা করতে বলে গুটি গুটি পায়ে অহির রুমে চলে গেল। খানিক পর অহির হাত ধরে টেনে আনলো অনু, অভ্রের পাশে বসিয়ে দিয়ে কড়া একটা ধমক দিয়ে বলল, চুপচাপ এখানে বসে দুইজন গল্প করো, ভুলে ওঠার চেষ্টা করবে না। এত বছর প্রেম করে এখন কিসের এত লজ্জা পাচ্ছ তুমি? আমি কিন্তু দূর থেকে সব দেখবো, উঠলেই খবর আছে। অনু গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর গটগট পায়ে হল রুমের দিকে গিয়ে টিভিতে কার্টুন ছেড়ে সোফায় বসে পড়লো। অহি অনুর ধমক শুনে একদম মাথা নিচু করে পাশের সোফায় গিয়ে বসলো, অভ্রের ঠিক সমান্তরালে। নার্ভাস হওয়ার কারণে হাতের চুড়িগুলো ঝনঝন শব্দে বাজছে। অভ্র মুচকি হেসে সোজা হয়ে দাঁড়িয়ে একদম অহির কাছে গিয়ে বসলো। আর 1 ইঞ্চিও দূরত্ব নেই তাদের মাঝে। এত বছর পর অভ্রের এত কাছাকাছি আসা যেন তার বুকের ভেতর ঝড় তুলে দিচ্ছে। অহির গলা শুকিয়ে যাচ্ছে, এক ফোঁটা শব্দও বের হচ্ছে না। অভ্র লাজুকতা ভেঙে শান্ত স্বরে বলল, কেমন আছো অহি? অহি মাথা নিচু রেখেই বলল, ভালো। আপনি? তোমাকে দেখে মনে হচ্ছে আমি ভালো নেই অহি, বুকের ভেতরটা খুব ব্যথা করছে। কেন? এই যে তুমি আমাকে দেখে কথা না বলেই পালিয়ে গেলে, আমি খুব কষ্ট পেয়েছি জান, এমন ব্যবহার তোমার থেকে আশা করিনি। অহির চোখ আরো নিচে নেমে গেল, কপালের কাছে চুল গড়িয়ে পড়লো। অস্বস্তি আর লজ্জায় অহি যেন পারলে মাটিতে ঢুকে পড়বে। ঠিকই তো, যার জন্য এত বছর অপেক্ষা করলো তাকে দেখে কেন সে পালিয়ে গেল? এত লজ্জা কই থেকে আসে? অহি নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকালো অভ্রের দিকে। এভাবে তাকালে অভ্রের বুকের ভেতরটা অদ্ভুত টান লাগে। অভ্র অহির দিকে তাকিয়ে একটু ঝুঁকে এলো, তারপর নিজ হাতে অহির কপালের চুল সরিয়ে কানে গুজে দিল। এই প্রথম অভ্রের স্পর্শে অহি কেঁপে উঠলো, কিন্তু মুখে কিছু বলল না। ঠিক আগের মতোই আসো, এত বছরে তুমি একটুও বদলাওনি। অহির বুক ধরফর করছে, সে হাতের চুড়ি নিয়ে খেলতে লাগলো, যেন পালানোর ছুতো খুঁজছে, কিন্তু মন তার পালাতে চাইছে না। অহি গলা পরিষ্কার করে বলল, আপনি কত বছর পর এলেন জানেন? আপনি খুব খারাপ মানুষ, আপনার সাথে আমি আর কথা বলবো না। আমায় ফেলে আপনি কিভাবে দূরে যেতে পারলেন? এতগুলো বছর যোগাযোগ না করে কিভাবে ছিলেন? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, অভিমান করেছো? দূর পাগলি, আমি দূরে না গেলে তোমার ভাই আমাদের কখনো মেনে নিত না। তোমাকে সারা জীবনের জন্য আমার করে পাওয়ার জন্য এই 4 বছর জীবন থেকে ত্যাগ করলাম। এখন থেকে তুমি শুধু আমার, আর কোনো বাধা নেই। অহি ঠোঁট কামড়ালো, চোখে পানি চিকচিক করে উঠলো। হঠাৎ অহি অন্যদিকে মুখ লুকালো, এমন অনুভূতি প্রকাশ করতে তার ভয় লাগে। ঠিক তখনই অভ্র তাকে টেনে বুকের সাথে জড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে অহি অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো। হলরুমের সোফায় বসে অনু মাথা উঁচু করে উকি দিল, মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, আমি কিন্তু সব দেখে নিয়েছি, তোমরা চালিয়ে যাও, পাশে আসি। অভ্র অহিকে ছেড়ে লজ্জায় মাথা চুলকালো। অহি ইতস্তত বোধ করে একটু দূরে সরে গেল। অনু আবারও ঠোঁট চেপে হাসি আটকে বলল, এত লজ্জা পাবার কি আছে? আমি আর ওইদিকে তাকাচ্ছি না, তোমরা সময় কাটাও। ঠিক তখনই অহিদ এসে অনুকে কোলে তুলে নেয়। অনু যেন ভরকে গেল, অবাক হয়ে অহিদের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, কি করছেন? ছাড়ুন আমায়, বাসায় মেহমান আসছে, তারা কি মনে করবে? অহিদ অনুর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি চেপে রেখে বলল, কেন অন্যের রোম্যান্স দেখতে তোমার লজ্জা লাগে না? এখন এমন করছো কেন? বলেই অহিদ অনুকে নিয়ে রুমের দিকে হাঁটা ধরে। অনু রাগে গজগজ করে ওঠে, আপনি নামিয়ে দিন, দেখি না অভ্র ভাই কি বলল। অহি আপু তো লজ্জায় কথা বলছে না, তারপর কি হয় আমি দেখবো।
কথা শেষ হওয়ার আগেই অহি আর অব্রের দিকে অনু চোখ পড়লো। অহি মুখখানে টক করে গুটিসুটি মেরে বসে আছে। অব্র লজ্জায় ফর্মাল শার্টের বাটন নিয়ে টানাটানি করছে। দুজনের মুখ দেখে মনে হচ্ছে এখনই যেন কেউ এসে মাটিতে একটা গর্ত করে দিক আর তারা তাতে লাফিয়ে ঢুকে পড়বে। অনু ভ্রু কুচকে ফিসফিস করে বলল, দেখেন আমি তো শুধু বলেছিলাম চালিয়ে যাও, বাড়িতে কেউ নেই, কাজের খালারা ছুটিতে গেছেন, শুধুমাত্র কয়েকজন গার্ড ছিল বাইরে পাহারায়। অহি দ্রুত পায়ে ছাদের দিকে ছুটলো বৃষ্টি নামার আগে কাপড়গুলো তোলার জন্য। ছাদে পা রাখতেই হঠাৎ হাওয়া জোরে বইতে শুরু করলো। লাল সাদা শাড়ির আঁচল বাতাসে উঠতে লাগলো আর আকাশের গাঢ় মেঘটাই মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণিক ঝলকে চারপাশে আলোকিত হয়ে উঠছিল। দূরে শহরের আলো যেন মেঘেদের চাপে ম্লান হয়ে গেছে। অহি তাড়াহুড়ো করে দড়িতে ঝুলানো কাপড়গুলো তুলতে শুরু করলো, কিন্তু ততক্ষণে বৃষ্টির প্রথম বড় বড় ফোঁটাগুলো পড়া শুরু হয়ে গেছে। টুপটাপ শব্দে ছাদের টিন, দেওয়াল আর কাপড়ে দাগ পড়তে লাগলো। ঠিক সেই সময় তার চোখ আটকে গেল পাশের বাড়ির ছাদে। আকাশে ঝড়, চারদিকে অন্ধকার নেমে এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু একজন ছেলে সেখানে বেঞ্চের উপর নির্লিপ্ত ভাবে শুয়ে আছে। মুখের উপর একটি মোটা বই গুজে রেখেছে, যেন ঝড় বৃষ্টি কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। হাওয়া বাড়তে থাকায় তার গায়ের শার্ট ভিজে শরীরে লেপ্টে গেছে, তবুও কোনো নড়াচড়া নেই। অহি বিরক্ত হয়ে কপাল কুঁচকালো, এত অদ্ভুত মানুষ হয় নাকি। সে হাতের ভেজা শাড়ি ঠিক করে পাশের ছাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই যে পাশের বাসার ছেলে, বৃষ্টি টের পান না নাকি? ভিজে যাচ্ছেন, তাও বই নিয়ে কি সাহিত্য পাঠ করছেন শুনি। অভ্র বিরক্ত হয়ে ধীরে ধীরে মাথা তুলল। বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে কখন যে তার চোখ লেগে এসেছে তা খেয়ালই ছিল না। কারো উচ্চ শব্দ কর্ণ পৌঁছালে বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে তার। নিজেকে সংযত করে তীক্ষ্ণ চোখে অহির দিকে তাকালো। অহির শরীরে লাল সাদা শাড়ি ভিজে লেপ্টে আছে, যার কারণে শরীরের অংশ দৃশ্যমান। কোমর অব্দি লম্বা চুলগুলো পিঠের উপর পড়ে আছে, চোখের পাপড়ি কাঁপছে, গাল বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির বিন্দু বিন্দু কণা। কপাল ভাঁজ করে অভ্রের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য অভ্র থমকে গেল। অহিকে দেখে যেন শব্দহীন বজ্রপাত তার ভেতরেই নেমে এলো। বাকশক্তি হারিয়ে অহির দিকে অপলক নয়নে তাকিয়ে রইল সে, যেন চোখের পলক ফেললেই পাখি উড়ে যাবে। এভাবে নিজের দিকে অভ্রকে তাকিয়ে থাকতে দেখে অহি ঘাবড়ে গেল। পুরুষ মানুষের দৃষ্টি থেকে বাঁচার জন্য শাড়ির আঁচল চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল। বিরক্ত হয়ে বলে উঠল, কি দেখছেন এভাবে? পরি কি? অভ্র হুঁশে ফিরে হকচকিয়ে উত্তর দিল, কই কিছু না তো। আপনি কে? আপনাকে কেন বলবো? ভুলেও আমাদের ছাদের আশেপাশে আর তাকাবেন না। বলেই অহি বিরক্ত হয়ে ফের কাপড় তুলতে মন দিল আর অভ্র নিঃশব্দে তাকিয়ে রইল। অহি ভেজা কাপড়গুলো হাতে নিয়ে অভ্রের দিকে না তাকিয়ে ছাদ থেকে নেমে গেল। এত বছর বইয়ের পাতায় ডুবে থাকা ছেলেটার পৃথিবীতে এই প্রথম কোনো নারীর আগমন ঘটলো। অহি যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, অভ্র সেই একই ভার্সিটিতে পড়াশোনা করে। অভ্র এখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। দেখতে শুনতে ভদ্র, শান্ত আর বেশ মার্জিত। কিছুদিন আগে অহির পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছে সে। সেই সুবাদেই দুজনের মধ্যে প্রায় দেখা সাক্ষাৎ হতো। শুরুর দিকে অহি অভ্রকে তেমন পাত্তা দিত না, কিন্তু একদিন হঠাৎ করে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে গেল। মাঝে মধ্যে অহি অভ্রের কাছে ইকোনমিক্স শিখত। লাইব্রেরি হয়ে উঠেছিল তাদের দুজনের সবচেয়ে বেশি সময় কাটানোর জায়গা। চোখে চোখে ইশারায় অগণিত অনুভূতি আদান প্রদান হতো তাদের মধ্যে। একদিন অভ্র হুট করে বলে বসেছিল, শাড়িতে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কথাটা বলার পর অভ্রের চোখে ছিল এক নিখাত মুগ্ধতা, যা অহির মনে নতুন এক অজানা অনুভূতির জন্ম দিল। ধীরে ধীরে তাদের এই সম্পর্ক বন্ধুত্বের চেয়েও গভীর হতে থাকে। শুরু হয় তাদের মধ্যে প্রেম আদান প্রদান। একদিন হুট করে অহির পরিবারের লোক জানতে পারে তাদের প্রেমের বিষয়। অহিকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়, কারণ অহিত কিছুতেই তার বোনকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না। পৃথিবীর কোনো ভাই চাইবে না তার বোন কষ্টে থাকুক। ভালোবাসা কখনো আবেগ দিয়ে হয় না, এটাকে প্রমাণ করতে হয়। আজ আবেগে পড়ে বিয়ে করলো, 2 দিন পর যখন অভাব হবে, তখন আবেগ ভুলে দুজনেরই বিবেক কাজ করবে, তখন নেমে আসবে সংসারে অশান্তি। তাই অহিত অভ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অহিকে যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের একটা পরিচয় গড়ে তুলতে হবে, তবেই তুমি আমার